হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর সারাদিনের ভিডিওটা শেয়ার করব। চলো আমরা সেদিন কি কি করেছিলাম আর কোথায় কোথায় গেছিলাম সেটা পুরোটাই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো আমরা সকালবেলা আমাদের এলাকার ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম। প্রথমে যে ঠাকুরটা তোমরা ভিডিও স্টার্টিংয়ে দেখতে পেলে সেটা হচ্ছে আমি যে হাই স্কুলে 11-12 নিয়ে কমার্স পড়েছিলাম সেইখানে স্কুলের সেই মা সরস্বতী ঠাকুর। তারপরে আমরা বেরিয়েছিলাম টালা প্রত্যয়তে সরস্বতী ঠাকুর দেখতে। আমি কোনো বছর যাইনি, আমি কখনো জানতামও না যে টালা প্রত্যয়তে এত বড় করে সরস্বতী পুজো অর্গানাইজ করে ওখানকার সবাই। তো আমরা ওখানে যখন গেলাম, গিয়ে দেখছি যে সকালবেলা তো বিশাল ভিড় আছে, যেহেতু সবাই পাঞ্জাবি আর শাড়ি পরেছে, তো তাই জন্য ঠিক ফিলিংসটা আসলে যেন দুর্গা পুজোর অষ্টমীর সময়। এতটা পরিমাণে ভিড় ছিল, কেউ দেখে বলবে না যেটা সরস্বতী পুজোর সকাল, মনে হবে যেন হ্যাঁ এটা দুর্গা পুজোই চলছে। আর প্যান্ডেলটাও বিশাল বড়, আর এলাকাটা টালা প্রত্যয়ের বিশাল বড় থাকার জন্য মণ্ডপটাও, স্টেজটা সব কিছু বিশাল বড় হয়েছিল, আর থিমটাও দারুণ ছিল। তো দেখো এখানে লেখা রয়েছে থিমের নাম। তো সব কিছু পুরো হোয়াইট দিয়ে করা হয়েছিল। আর আমরা গেছিলাম সরস্বতী পুজোর দিন সকালবেলা, কিন্তু এটা উদ্বোধন হয়েছিল তার আগের দিন সন্ধ্যাবেলায়। তো লাইটিংয়ের জন্য হয়তো দেখতে অন্যরকম লাগবে সন্ধ্যাবেলার ঠাকুরকে, কিন্তু আমরা সকালবেলা গেছিলাম, সকালবেলা সৌন্দর্যটা আরেক রকম ছিল। আর ভিড়টা তোমরা ঠিক দেখছো যে কতটা পরিমাণে ঠিক ভিড়। সো যাই হোক, তো এখানে সুন্দর একটা হালকা মিউজিকে গানও চলছিল। আমি গানটা দিইনি কারণ নাহলে কপিরাইট ইস্যু চলে আসবে। তো আমরা অভিজ্ঞতা টালা প্রত্যয়েতে যাওয়ার পরে খুবই ভালো ছিল। আর মা সরস্বতী ঠাকুরের প্রতিমাটাও খুবই নিখুঁতভাবে, আর মায়ের রূপ যেন ঝরে পড়ছে, এত সুন্দর মাকে দেখতে লাগছিল। তো আজকে আমাদের অন্য আরেকটা জায়গাতেও যাওয়ার প্ল্যানিং আছে, যেটা অনেকটা দূরের রাস্তা। তো তাই জন্যই আমি সালোয়ার পরেছিলাম, আর এই সালোয়ারটা আমি নতুন আমার সরস্বতী পুজো আর জন্মদিন উপলক্ষেই নিয়েছিলাম। ভেবেছিলাম অঞ্জলি পরে তুলে রাখবো ঠাকুর দেখে এসে, তারপরে আমরা আবার অন্য দিন এইটা পরবো আমার জন্মদিনের দিন, যেহেতু আমার জন্মদিন ছিল 26শে জানুয়ারি আর সরস্বতী পুজো পড়েছিল 23শে জানুয়ারি। তো কিন্তু সেটা হলো না, কারণ এই জামাটা পরে আমাদের আমিষ খাওয়া হয়ে গেছিলো। তো এইটা পরে আর জন্মদিনে আমি মন্দির বা অন্য কোথাও যাইনি। তো আমরা যাই হোক বেরিয়ে আমরা দেখো কোথায় আছি, এটা হচ্ছে ব্যারাকপুর। তো ব্যারাকপুরে আমরা এসেছিলাম বাইকে করে, ভেবেছিলাম দাদা বৌদিতে যাব, তারপরে ভাবলাম যে না, দাদা বৌদিতে আগেও আরেকবার গেছিলাম, তো এবারে ডিবাপিতে যাওয়া হয়েছিল। গিয়ে তো দেখি বিশাল বড় লাইন। তো যাই হোক, ওখানে কুপন আগে কেটে নিতে হয়, তো কুপনটা কেটে নিয়ে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। আর অনেকটা লাইন দেখে প্রথমে তো ঘাবড়ে গেছিলাম, তখন অলরেডি বাজে দুপুর 3টে। তো প্রায় 1 ঘন্টা লাইন দাঁড়ানোর পর 4টের সময় আমরা ভিতরে মানে টেবিল পাই। সো আমরা ডিবাপিতে 2:50 লাইন দিয়েছি, এখন বাজে 3:50। তাও আমাদের আগে মোটামুটি 3-4 জন আছে, তারপরে আমরা সিট পাবো, এতটা ভিড়। ওই দেখো ওইখানে আমাদের লাইন পৌঁছেছে, এটা তো ডিবাপিটা, আর সামনে 4-5 জন আছে, তারপরে আমাদের লাইন। আর পিছনে দেখো এখনো কতটা লাইন। কোথায় আমি কী করে বলবো, এই তো দেখছি এই অবস্থা। আজকে আবার সরস্বতী অনেক খিদে পেয়ে গেছে, আবার বাইকে ঘুমিয়ে পড়বি খেয়ে দে। সো অ্যাট লাস্ট অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে এন্ট্রি করলাম। তো আমরা অনেক আগেই বলেছিল আমাদের যে নিচে গ্রাউন্ড ফ্লোরে বসার জন্য, কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরটা চুজ করিনি, আমরা ফার্স্ট ফ্লোরে যাব বলে আর একটু। এখন বাজে 4:05, এখন আমরা সিট পেয়েছি আর উপরে বসেছি। নিচের ফ্লোর ছিল গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো তোমাদের এবার পুরো রেস্টুরেন্টটা এক ঝলকে দেখিয়ে দিই চলো। এখানে বড় করে নাম দেয়া রয়েছে, আর যথেষ্ট দেখতে সুন্দর, কিন্তু দাদা বৌদির মতো অত বিশাল বড় নয়, কিন্তু তাও ঠিকঠাক আছে। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো। তো খাবার আসার সঙ্গে সঙ্গে আমরা সবাই খাবারে মনোনিবেশ করি।
এখানে আমরা প্রথমে নিয়েছিলাম 2 প্লেট মাটন বিরিয়ানি, আর মাটনের পিসগুলো বেশ ভালো মানে বিগ সাইজের ছিল। আর এখানে একটা নতুন আইটেম এখানকার লঞ্চ করেছিল, বলছিল এটা ভালো খেতে, এটা চিকেনের আইটেম, চিকেন রোস্টার আইটেম। তো সেইটা আমরা 1 পিস নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম মাটন কিমা, আর তার সাথে নিয়েছিলাম ছানার পায়েস স্যালাড। তো ছানার প্রাইসটা লাস্টে আর আমরা খেতে পারিনি, ওটা প্যাকিং করে দিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো বিরিয়ানিটা জানি না অনেকক্ষণ খিদে পেয়েছিল বলে নাকি সত্যি বিরিয়ানিটা অসাধারণ খেতে বুঝতে পারলাম না, কিন্তু বিরিয়ানিটা খেয়ে পুরো মনটা তৃপ্তি হয়ে গেল। আর এখনো অতটাই লাইন আছে, এখনো লাইন অতটাই আছে, পুরো লাইন ভর্তি। এই যে এখানে বাইক পার্কিংয়ে দাঁড়িয়েছি, পার্কিং নিচ্ছি। সো বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা শ্যামবাজার পেরোনোর পরে শোভাবাজারের সামনেটায় আসতে দেখলাম একটা বিশাল বড় লাইটিং আর প্যান্ডেল করা। তো আমাকে জিৎ বলেছে এখানে একটা অনেক বড় ঠাকুর হয়, তো চলো সেটাও একবারে তোমাকে দেখিয়ে নিয়ে আসে। লাইটিংয়ের জন্য অসাধারণ লাগছিল দেখতে। তো যাই হোক, আর তো সন্ধে যেহেতু হয়ে গেছে আর আমরা সকালবেলায় বেরিয়েছিলাম, তাই জন্য সাথে কোনো সোয়েটারও নিয়ে যাইনি। আর বাইকে করে যখন আমরা ব্যারাকপুরের রাস্তা দিয়ে সিধে মেন রোড হয়ে আসছি, বিশাল হাওয়া আর বিশাল ঠান্ডা লাগছিল আমাদের। তো দেখো তোমাদের একবার বাইরে থেকে আমি এই লাইটিংটা দেখিয়ে দিই, কি অসাধারণ, এইরকম অপূর্ব লাইটিং আমি আগে দেখিনি। এখানে আছে মা জগদ্ধাত্রী, মা শেরাবালি, অপূর্ব লাগছিল লাইটিংটা। তো এটা হচ্ছে তরুণ স্মৃতি সংঘ, আর এখানেও ভিড়টা ছিল প্রায় চোখে দেখার মতো। এখানে আগের দিন দেব এসেছিল উদ্বোধন করতে। আর এখানে থিমটা ছিল দেখো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, খুবই সুন্দর এখানকার প্রতিমাটা, প্লাস মণ্ডপ সজ্জা সব কিছু অসাধারণ ছিল। আর এখানে অনেক প্রাইজও রাখা ছিল। তো আমি এই ফার্স্ট টাইম এখানে এলাম, আসার পরে এখানকার ঠাকুর দেখে আর এখানকার মণ্ডপ সজ্জা দেখে সত্যি অপূর্ব লাগলো আমার। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম। আর আমাদের তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সকাল থেকে রাত অবধি বাবান আর পারছিল না, তার মধ্যে বিশাল ঠান্ডাও লাগছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফেরারই চেষ্টা করছিলাম। আর দেখো এখানে মায়ের প্রতিমাটা কি সুন্দর, মা সরস্বতী আর কোলের উপরে আছে একটা ছোট্ট ঝুড়িতে মা লক্ষ্মী, অপূর্ব সুন্দর ছিল এখানকার ঠাকুরের প্রতিমা। তো এইখানে ঠাকুর দর্শন করে বেরিয়ে এবার আমরা সিধে বাড়ি যাব। আরেকটা কথা, আমরা আজ অবধি কোনোদিনও বড়মার মন্দিরে যাইনি নৈহাটিতে। তো অনেক যাওয়ার ইচ্ছা, মা যেদিন টানবে সেই দিনে হয়তো যেতে পারবো। তো আজকে ডিবাপিতে যাবার পরে দেখলাম যে ওখান থেকে হয়তো আর 20 মিনিট বাইকে করে গেলেই আমরা নৈহাটি বড়মার মন্দিরে পৌঁছে যেতাম। কিন্তু সত্যি কথা বলতে যতদিন না মা টানবে যাওয়া হবে না। তো এবারে বাড়ি ফেরার পালা। তো দেখো রাস্তায় এখনও বেশ ভালো ভিড়ভাট্টা। 2000 years later. সো দেখো এখানে নেক্সট দিন আমাদের পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে মাঠে খেলা হচ্ছিল। তো এখানে ছিল বালতিতে বল ছোড়া, তোমাকে 3 বার অ্যাটেম্প্ট করতে হবে। তো 3 বারের মধ্যে তুমি কতবার বল ফেলতে পারছো সেটাই এখানে দেখা হবে। তো বাবানকে আমি বলেছিলাম যে তুই ঠিক করে বল ফেলবি, 3 বারের মধ্যে যদি একবারও হয় সেটাই অনেক বড় ব্যাপার। কিন্তু ও একবারও ট্রাই করে ফেলতে পারেনি। নেক্সট ছিল পাসিং দ্য বল। তো পাসিং দ্য বলেতেও বাবান সেকেন্ড রাউন্ডেতেই আউট হয়ে যায়। তো তারপরে ছিল মিউজিক্যাল চেয়ার। তো মিউজিক্যাল চেয়ারটাই বলেছিলাম খুব ভালো করে মন দিয়ে খেলবি, আর বাবান অনেক ভালো করে মন দিয়ে পুরো মিউজিক্যাল চেয়ারটায় খেলেছিল। তো আমি এখানে গানগুলো খুব সুন্দর চালাচ্ছিল বাচ্চাদের, কিন্তু আমি যেহেতু এখানে কপিরাইট ইস্যু হবে তাই জন্য আমি এখানে গানগুলো অ্যাড করতে পারিনি। তো মিউজিক্যাল চেয়ারে খেলে যাই হোক বাবান সেকেন্ড হয়েছিল। আর আর বড়দের ছিল মোমবাতি জ্বালানো। তো মোমবাতি জ্বালানোতে আমিও সেকেন্ড হয়েছিলাম। আমি একটা দেশলাই দিয়ে প্রথমে 14টা, তো আমার দেখা দেখি আরও 3 জন 14টা জ্বালিয়েছিল, টোটাল আমরা 4 জন ফার্স্ট পজিশনে ছিলাম। তারপরে সেকেন্ড রাউন্ডে আমি 16টা মোমবাতি জ্বালাই, আর একজন যে ফার্স্ট হচ্ছে সে 17টা ক্যান্ডেল জ্বালিয়েছিল। তো আমিও সেকেন্ড হই, আর বাবানও এই বছরে মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে যতজন বাচ্চা লাস্টে 4 জন ছিল তার মধ্যে বাবানই সবথেকে ছোট ছিল। ও যে এত সুন্দর খেলবে আমি সত্যি ভাবনা চিন্তার বাইরে, যে এত ভালো করে ও খেলেছে, হয়তো পরের বারে আরও ভালো হবে। লাস্টে ও আর আরেকটা মেয়ে ছিল, দুজনের মধ্যে কম্পিটিশান হয়েছিল। তো ও তোর বয়স অনেকই কম, ও সবাই 5 বছর, আর ওর সাথে যে মেয়েটা খেলছিল সে ক্লাস 2-এ পড়ে, তার বয়স 8 বছরের মতো। কিন্তু সে যে তার সাথে টক্কর দিয়ে সেকেন্ড স্থান নিয়েছে সেটাই আমার কাছে বিশাল বড় একটা পাওনা। তো যাই হোক, আগের বছরও সরস্বতী পুজোয় আমি দুটো খেলাতে সেকেন্ড হয়েছিলাম। একটা ছিল মিউজিক্যাল চেয়ার, আরেকটা ছিল
পাসিং দ্য বল দুটোতেই আমি সেকেন্ড হয়েছিলাম, আর বাবান গজিউলাইকে সেকেন্ড হয়েছিল। আর এই বছরও আমি একটা খেলাতে সেকেন্ড হয়েছিলাম, সেটা হচ্ছে মোমবাতি জ্বালানো, আর বাবান হয়েছিল মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড। তো বাবান খুবই ভালো খেলেছে, আর অনেকক্ষণ ঘোরার পর ওর হয়তো মাথাটাও একটু ঘুরছিল, কেমন যেন একটু ওকে দেখে মনে হচ্ছিল টায়ার্ড মতো। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বলো যে বাবান কীরকম খেললো। এর পরের খেলাটা ছিল গজিউলাইক। তো গজিউলাইকে বাবান খুবই ভালো সেজেছিল সবাই বলেছে, কিন্তু ওকে কিছু প্রশ্ন করেছিল, সেইগুলোর হয়তো বাবান ঠিকঠাক জবাব দিতে পারেনি, সেটাই হয়ে গেছে মুশকিল ব্যাপার। তোমাদের কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেকজনদের পাড়াতেই ছোটোবেলা এত সুন্দর করে খেলাধুলা করানো হতো। তো দেখো খেলা প্রায় শেষের দিকে, এবারই গানটা স্টপ করবে। সো মোমবাতি জ্বালানোর ভিডিওটা আমার করা হয়নি, যেহেতু আমি মোমবাতি জ্বালাচ্ছিলাম, আবার ঘরেতে গিয়ে আমি বাবানকে রেডি করেছিলাম, তাই জন্য ওটার ভিডিও আমার নেওয়া হয়নি। তো যাই হোক, এবারে দেখো গজউলাইকে বাবানকে রেডি করে নিয়ে চলে এসেছিল, আর ও বর সেজেছিল, নতুন ছোট বর। তো সব কিছুই ভালোই ছিল। আর আরেকজন হয়েছিল টিচার স্টুডেন্ট, ওরা নিয়েছিল সেকেন্ড স্থান। আর আরেকজন হয়েছিল ছোট ইঁদুর, যে বস্তা পরে বসে আছে সেই ইঁদুর হয়েছিল। আর একটা ছিল ছোট্ট কৃষ্ণ, যে মাঠের মধ্যে পুরো ঘুরছিল, এমনকি মাঠের বালি তুলেও খেয়ে নিয়েছিল, তো সে হয়েছিল ফার্স্ট পজিশানে। আর থার্ড হয়েছিল আরেকজন, আমার ঠিক মনে নেই এখন। আর এই ছেলেটা যে আর কি ঘুরছে, সে লাল শাড়ি পরে, সে হয়েছে লক্ষ্মী, যেটা অক্ষয় কুমারের বই বেরিয়েছিল কিছুদিন আগে, হরর ফিল্ম। সেই বইতে অক্ষয় কুমার যে লক্ষ্মীর পাঠ করেছিল সেটাই ও হয়েছিল। আরেকজন পাগল সেজেছিল, আরেকজন কানে ফোন দিয়ে ঘুরছে, দেখো সে অ্যাডভোকেট সেজেছিল। তো এক একজন এক এক রকম সেজেছিল। আর এই গজুলাই খেলাটা বেশ মজার হয়, দেখতে বেশ ভালোই লাগে। তো বাবানকে এখানে প্রশ্ন করেছিল যে তুমি যেটা মাথায় পরে আছো সেটাকে কি বলে, তো ও বলেছিল যথারীতি যেটা টোপর। আর বলেছে তুমি যেটা হাতে নিয়েছো এটা কি, কিন্তু ও বলতে পারেনি যে ওটাকে জাতা বলে, সেটাও বলতে পারেনি। নেক্সট ওকে জিজ্ঞাসা করেছিল যে তুমি যেটা হাতে ধরে আছো, যেটা মানে নিচের পোর্শনে পড়ে আছো, ওটাকে কি বলে। তো ও সেই টাইমে ভুলে গেছিলো যে ওটাকে ধুতি বলে। আরেকটা প্রশ্ন ওকে করেছিল, সেটা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ বিয়ে করতে। তো ও মানে কোন জায়গা বলবে, তখন এতটাই কনফিউশন হয়েছিল যে ও ভুলে গেছিলো। আর হ্যাঁ, থার্ড পজিশন যে হয়েছিল সে হয়েছিল মা তারা। তো দেখো চেয়ারে বসে রয়েছে যে মেয়েটা শাড়ি পরে, সে হয়েছিল থার্ড পজিশনে। এছাড়া এইখানে দেখো সামনে একজন দাঁড়িয়ে রয়েছে অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরে, তো সে হয়েছিল বাউল, একতারা নিয়ে বাজাচ্ছিল। ও অনেকটাই ছোট, সেরকমভাবে অভিনয় করতে পারছিল না। আর দেখো কিছুটা দূরে সবাই অভিনয় করতেই ব্যস্ত। তো যাই হোক, এই ছিল আজকে আমার পুরো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার।